আসসালামু আলাইকুম। আশিকস ক্রিয়েটিভ ম্যাথের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আসলে আমরা আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি ক্লাস নিয়ে একটু আলোচনা করব। লসাগু গসাগুর উপরে এক কথায় বিস্তারিত আলোচনা করব। তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না একটু জানাবা। আমি ক্লাসটা একটু শেয়ার করে নেব। হ্যাঁ, বাবা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু কাইন্ডলি জানাও, ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। ওকে, পক্ষ থেকে তোমাদের স্বাগত। আসলে আমরা আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি ক্লাস নিয়ে একটু আলোচনা করব। ক্লাসটা একটু শেয়ার করে নেব, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিবা কষ্ট করে। বৃত্তি প্রস্তুতি, বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার সব দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানো। ঠিক আছে, একটু জানাবা। আমি ক্লাসটা শেয়ার করে দিয়েছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিতে পারো কষ্ট করে। সব কিছু ক্লিয়ার? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অলরেডি 40 জন জয়েন করে ফেলছে। ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না? ওকে, সবাই একটু জয়েন করে নেই। আমার 5 মিনিট বা 2 মিনিট দেরি হয়েছে ক্লাস শুরু করতে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ইয়াফি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগের সহিত করো, লসাগু গসাগুর যে ক্লাসটি আমরা আলোচনা করব, লসাগু এবং গসাগুর কোনো অঙ্কের সমস্যা থাকবে না। সেটা স্কুলের পরীক্ষা হোক আর বৃত্তি পরীক্ষা হোক। এখানে আমরা বোর্ড বইয়ে কিছু অঙ্ক করেছি, বা যে অঙ্কগুলোতে আমাদের সব কিছু নেই, তবে আজকে ক্লাসটি করলে সব কিছু আমরা ক্লিয়ার হয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি সবাইকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তাহলে বৃত্তি প্রস্তুতির আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা লসাগু গসাগু। তো এইটা আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করার আগে আমরা লসাগু কি গসাগু কি এগুলো জানি, আমরা তারপরে আরেকবার একটু বলছি। প্রথমত গুণিতক কি বা কাকে বলে এই কথাটা আসবে, তারপরে লসাগু আসবে, লসাগু করার পদ্ধতি আসবে, কখন লসাগু করতে হয়, কি কি কথা বলা থাকলে লসাগু করতে হয়, এই ধরনের কথা যদি আমরা জানি তাহলে খুব সহজেই লসাগু বা গসাগু করতে পারবো। লঘিষ্ঠ সাধারণ গণিতক এটা হচ্ছে লসাগু এর পূর্ণরূপ, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা হচ্ছে গসাগু এর পূর্ণরূপ। তো আমরা লসাগু বলার আগে গুণিতক কি এটা আগে জানবো। গুণিতক কি বা কাকে বলে এটা আগে জানবো। গুণিতক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। একটি নির্দিষ্ট সংখ্যা, একটি নির্দিষ্ট সংখ্যা সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে।
এরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। একইভাবে এখানে আমরা একটু লিখে নিই গুণিতকটা কি। গুণিতক গুণিতক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা, সেটা যে কোনো সংখ্যা হইতে পারে, মৌলিক সংখ্যা হইতে পারে, যৌগিক সংখ্যা হইতে পারে। এরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা ধরো 2 অথবা হইতে পারে 4, এরকম 2 বা 4 অথবা 6ও হইতে পারে অথবা 5ও হইতে পারে, যে কোনো সংখ্যা, তবে সংখ্যাটা নির্দিষ্ট হইতে হবে। একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। যেমন 2 এর গুণিতকগুলো কি হবে? 2 এর গুণিতক 2 দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে 2 এর গুণিতক। তার মানে 2 এর ঘরের নামতা পড়লে কিন্তু হয়ে যাচ্ছে 2 একে 2, 2 দুগুণ 4। দেখো আমরা 2 এর গুণিতক 2 দিয়ে লিখি 2, 4, 6, 8, 10, এরপরে আরও আছে। তাহলে এই যে একটি নির্দিষ্ট সংখ্যা 2, এই 2 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে তাদের প্রত্যেকটি হচ্ছে কিন্তু 2 এর গুণিতক। একইভাবে যদি তুমি 4 লেখো তাহলে 4 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলবো আমরা 4 এর গুণিতক। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে কোনো সংখ্যার গুণিতক কয়টি, সেটা মৌলিক সংখ্যাও হইতে পারে, যৌগিক সংখ্যা হইতে পারে। যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য, মৌলিক সংখ্যার গুণিতক অসংখ্য, মানে মৌলিক সংখ্যা 2 দ্বারা অসংখ্য সংখ্যাকে ভাগ করা যাবে, এটা গোনা যাবে না কিন্তু। একইভাবে 4 যদি তুমি কল্পনা করো যৌগিক সংখ্যা, 4 দ্বারাও কিন্তু অসংখ্য সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে যে কোনো সংখ্যার প্রশ্ন আসতে পারে যে কোনো সংখ্যার গুণিতক কয়টি, আমরা বলবো অসংখ্য। এইটা যদি একটু এইভাবে দেয় যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি, যে কোনো সংখ্যা মানে কি মৌলিক সংখ্যাও হইতে পারে, যৌগিক সংখ্যাও হইতে পারে। তাহলে গুণিতকের সংজ্ঞা যদি আমরা জানি, গুণিতক কয়টি যে কোনো সংখ্যা, এটা আমরা বলতে পারবো। তাহলে গুণিতক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় সংখ্যার গুণিতক। এবং যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য, সেটা মৌলিক সংখ্যা হইতে পারে, যৌগিক সংখ্যা হইতে পারে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে লসাগু। লসাগু কাকে বলে? আমরা অনেক সময় ভুল করি, আমরা বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। আসলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। তাহলে লসাগু কাকে বলে? আমরা সংজ্ঞাটা এইভাবে দিব, বা এটাই সংজ্ঞা লসাগুর সংজ্ঞা। লসাগুর সংজ্ঞাটা কি? 2 বা ততোধিক, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। তাহলে এখানে সংজ্ঞাতে বলা হয়েছে 2 বা ততোধিক, 2 বা তার অধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে। যেমন ধরো আমরা যদি 2 এর গুণিতক লিখি, 2 এর গুণিতক কি? 2, 4, 6, 8, 10, 12, এরকম অসংখ্য সংখ্যা আছে। এরপরে 3 এর গুণিতক তুমি লিখলা 3, 6, 9, 12, 15, এরকম আরও আছে। এই গুণিতকগুলোর মধ্যে সাধারণ কথার মানে হচ্ছে মিল, কমন বা একই জাতীয়। এই দুটো সংখ্যার গুণিতকের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো আগে লিখবো। তাহলে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক হচ্ছে এই যে 6, 6, যে 12, 12। তাহলে আমরা সংজ্ঞা লিখছি 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলা হয়। তাহলে এই দুইটা সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে একটা গুণিতক হচ্ছে 6 আর একটা হচ্ছে 12। এইগুলো কিন্তু সব 2 এর গুণিতক, এগুলো কিন্তু সব 3 এর গুণিতক, সবই কিন্তু সাধারণ গুণিতক না। 2 এবং 3 এর মধ্যে যেটা মিল আছে সেটা কিন্তু সাধারণ গুণিতক। তাহলে সাধারণ মানে মিল, কমন, একই জাতীয়। তাহলে এই দুইটা সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ককে বলা হয় লসাগু। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এই 6। 6 কিন্তু শুধু সংখ্যা না, এটা কিন্তু সাধারণ গুণিতক। এই দুইটা সংখ্যার গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, এই সাধারণ গুণিতকটাকে বলা হয় লসাগু। তাহলে লসাগু কি বা কাকে বলে পরীক্ষায় যদি আসে আমরা অবশ্যই বলবো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলা হয় বা বলে। তাহলে গুণিতক কাকে বলে, যে কোনো সংখ্যার গুণিতক কয়টি, এবং লসাগু কাকে বলে আমরা পড়লাম। এরপরে লসাগু এর পূর্ণরূপ আমরা সবাই জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন যেটা আসবে, লসাগু করা যায় কয়ভাবে? 3 ভাবে। একটা পর্যবেক্ষণ পদ্ধতি, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে।
একটা পর্যবেক্ষণ পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, এইটুকু হলেই লসাগু আমরা আপাতত করতে পারবো, আর বাকি যে মান সংখ্যাগুলো আছে এগুলো পড়ে নেব। আজকে আমাদের অনলাইন, কালকে অফলাইন। জি জি। এরপরে দেখো গসাগু, যেটা গসাগুটা তাহলে কি, এর উল্টাটা। গসাগু পড়ার আগে আমরা কি পড়বো? গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক। আমরা আগে বললাম গুণিতক, এখন পড়বো গুণনীয়ক। গুণনীয়কটা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। একটা নির্দিষ্ট সংখ্যা হইতে পারে 4, হইতে পারে 6, হইতে পারে 3। এই 3, 6 বা এই 4 যেটাই হোক না কেন, একটি এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা। একটি নির্দিষ্ট সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। যেমন 4কে কি দ্বারা ভাগ করা যায়? 1 এবং 4 দ্বারা অবশ্যই ভাগ করা যায়। 4 1 4, 1 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়। এই যে 2 2 4। ঠিক আছে, তাহলে একটি নির্দিষ্ট সংখ্যা 4, এই 4কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যাকে আমরা বলবো 4-এর গুণনীয়ক। একইভাবে 6কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, যেমন 6 সমান কি? 1 গুণন 6, 6 1 6, 3 2 গুণ 6। তাহলে এই যে একটা নির্দিষ্ট সংখ্যা 6কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাচ্ছে তাদের প্রত্যেকটি হচ্ছে 6-এর গুণনীয়ক। তাহলে 1 2 3 এবং 6 এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে? একটি নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। ঠিক আছে, এই গুণনীয়ক থেকে আসবে গসাগু। গসাগুটা লসাগুর মতোই, তবে এখানে সংজ্ঞাটা একটু আলাদা। 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলা হয়। যেমন আমরা যদি ধরো এই 4 গুণনীয়ক কি কি লিখছি একটু দেখে রাখো। 4-এর গুণনীয়ক লিখছিলাম হচ্ছে 4-এর গুণনীয়ক, 4কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে 1 2 আর হচ্ছে 4। আর এইটা 6-এর গুণনীয়ক লিখছি কি 1 2 3 এবং 6। এইগুলো কিন্তু এইগুলো সংখ্যা দ্বারা 4কে ভাগ করা যায়, এই সংখ্যাগুলো দ্বারা 6কে ভাগ করা যায়। এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে, এগুলো কিন্তু গুণনীয়ক তাই না, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলা হয়। তাহলে এই যে 1 আর 2 এই দুইটা কিন্তু শুধু গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলোর জন্য যেটা বড় সেটাই গসাগু, তার মানে গসাগু 2। বৃত্তির ক্লাস কালকে আছে। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝছো। গসাগু নির্ণয় করা যায় কয়ভাবে? 3 ভাবে। একটা পর্যবেক্ষণ পদ্ধতিতে, একটা মৌলিক উৎপাদকের সাথে, আর একটা সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। তবে গসাগুর ক্ষেত্রে সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। একইভাবে গুণনীয়কের একটা নাম আছে, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এই কয়টা মান সংখ্যা আমরা জানবো। ঠিক আছে, এখন আমরা অঙ্কে যাব। আচ্ছা, অঙ্কগুলোতে আমাদের যে অঙ্কগুলো করতে হবে এগুলো আমরা করব। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। একটা করবো, একটা করে করবো, সবগুলো করব না। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করতে হবে। ঠিক আছে, এখানে পর্যবেক্ষণ পদ্ধতির কোনো অঙ্ক আপাতত নাই, ক্লাস 5-এ তোমাদের নাই, আছে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আর মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বা গসাগু নির্ণয় করা। তো মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করব বা কিভাবে গসাগু নির্ণয় করবো সেরকম অঙ্ক দেওয়া আছে। আমি এইটা করে দেবো, তোমরা এটা করবা। ঠিক আছে, তো ক নাম্বার অঙ্কটা আছে হচ্ছে 144 আর একটা হচ্ছে 192। মৌলিক উৎপাদকের সাহায্যে যদি গসাগু বা লসাগু নির্ণয় করতে বলে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো, এটাকে ভাগ করলাম, এটাকেও ভাগ করলাম। এখানে যেহেতু সংখ্যা আছে দুইটা, 144 এবং 192, এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করব এবং পদ্ধতির কথা উল্লেখ করা আছে। আমি বলছিলাম গসাগু বা লসাগু নির্ণয় করা যায় 3টা পদ্ধতিতে, একটা পর্যবেক্ষণ পদ্ধতিতে, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। তো যদি অঙ্ক করার সময় কোনো পদ্ধতির কথা উল্লেখ করে দেয়, বলে যদি এই পদ্ধতিতেই করতে হবে, সেক্ষেত্রে এই 3টা পদ্ধতির মধ্যে যে পদ্ধতির কথা বলা আছে বা বলছে বা বলবে সেই পদ্ধতিতেই করতে হবে। যদি এখানে শুধু বলতো যে গসাগু নির্ণয় করো, তাহলে ওই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হয়ে যেত। যেহেতু পদ্ধতির কথা বলা আছে, তাহলে আমরা এই 3টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারবো না।
ওর মধ্যে যেটার কথা বলা আছে সেই পদ্ধতিতেই করতে হবে। তো এখানে বলা আছে যে এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করো। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বা গসাগু যেটাই নির্ণয় করতে বলুক না কেন, প্রত্যেকটি সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে ভাগ করব এবং মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এই যে 144 এটা কিন্তু জোড় সংখ্যা, তাহলে জোড় মৌলিক সংখ্যা 2 দ্বারাই আমরা ভাগ করব। একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা, আর সেটা হলো 2। তাহলে 2 দ্বারা যদি ভাগ করে এটার মধ্যে যায় কয়বার? 72 বাই 7 দুগুণ 14, 2 দুগুণ 4। এই 72 জোড় সংখ্যা আবারও ভাগ যায়, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আবারও যায় 18, আবারও যায় 2 দ্বারা দিলে 9, আবারও যায় 3 দ্বারা, 3 3 9। তাহলে 144কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এরকম আসে। 192 এটাও কিন্তু জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে। 9 দুগুণ 18 থাকে 1, 1 আর 2 মানে 12, 6 দুগুণ 12, 96 জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ যাবে। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আবার 2 দ্বারা ভাগ যাবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 2 দ্বারা ভাগ যাবে। 2 1 2, 2 দুগুণ 4, আবার 2 দ্বারা ভাগ যাবে। এই যে 6, আবার 2 দ্বারা যাবে। এখানে একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যা গুণনীয়ক বলা হয়। তাহলে এই সংখ্যা দ্বারা এটা বিভাজ্য, তার মানে 144 এগুলো কিন্তু গুণনীয়ক, এবং শুধু গুণনীয়ক না, এগুলো মৌলিক গুণনীয়ক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইরকম যে 144 গুণনীয়ক বা মৌলিক গুণনীয়কও লিখতে পারো। কি কি বলো তো? এই যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এই যে 2 2 2 2 3 3 আমরা লিখছি। একইভাবে 192 এর গুণনীয়ক কি কি? 1 2 3 4 5, 6টা আছে 2, তাহলে 1 2 3 4 5 6 গুণন 3। এইটা যদি বুঝতে পারো লসাগু করতে পারবা। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করছি। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বললে প্রত্যেকটা সংখ্যাকে প্রথমত আগে আলাদা আলাদা করে ভাঙাইতে হবে। আমরা ভাঙাইছি, এখানে 2টা সংখ্যা আছে, 2টাকেই আলাদা আলাদা করে ভাঙাইছি মৌলিক সংখ্যা দ্বারা। যদি 3টা সংখ্যা থাকতো এরকম করে 3টা সংখ্যাকেই ভাঙাতাম এবং এখানে গুণনীয়ক আকারে লিখতাম। লেখার পরে ভাঙানোর পরে আমাদের যে কাজটা করতে হবে, এই গুণনীয়কগুলোর মধ্যে আমি আগে দেখবো লসাগু করতেছি না গসাগু করতেছি। গসাগু করতেছি। এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো তো একটু? এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো? এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক কোনটা? এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক কিন্তু 2। তাহলে আগে দেখবো 2টা সংখ্যার মধ্যে আছে কিনা। এখানে যেহেতু সংখ্যাই ছিল 2টা, এই 2টা সংখ্যা গুণনীয়কের মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা আগে খুঁজে বের করলাম। এই 2টা সংখ্যা গুণনীয়কের মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 2। আগে দেখবো এই 2টা সংখ্যার মধ্যে আছে কিনা। 2টা সংখ্যার গুণনীয়কের মধ্যেই আছে, থাকার পরে দেখতে হবে সর্বনিম্ন কতবার আছে। তাহলে দেখো 2 কিন্তু 2টা সংখ্যার গুণনীয়কের মধ্যেই আছে এবং সর্বনিম্ন আছে 4 বার। এই লাইনের মধ্যে আছে 4 বার, এর মধ্যে আছে 6 বার। গসাগুর ক্ষেত্রে আগে সবার মধ্যে থাকতে হয়, থাকার পরে সর্বনিম্ন যে লাইন আছে সেই লাইনের মানটা নিতে হয়। তাহলে 2 আছে এই 2টার মধ্যেই, থাকার পরে সর্বনিম্ন আছে কয়বার? 2 বার। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 এর কাজ শেষ। এরপরে হচ্ছে 3। দেখো তো 3 কি 2টা সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে কিনা। গসাগুর ক্ষেত্রে মৌলিক উৎপাদকের সাহায্যে যখন গসাগু নির্ণয় করব তখন আগে সবার মধ্যে থাকতে হবে, থাকার পরে সর্বনিম্ন বার নিতে হবে। তাহলে দেখো 3 কিন্তু 2টার মধ্যেই আছে, থাকার পরে সর্বনিম্ন কয়বার আছে? 1 বার। এই যে 1 বার, ঠিক আছে। তাহলে এখন গুণ করে দাও। এখন যদি গুণ করি তাহলে কত হয় দেখো তো? গুণ করো, দেখো কত হবে? 72 নাকি? 2 দুগুণ 4, অথবা এর সাথে গুণ করো। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ কত? 48। তার মানে গসাগু 48। আমি আবারও বলছি, মৌলিক উৎপাদকের সাহায্যে যদি গসাগু করতে বলে এখানে 2 এর অধিক সংখ্যা থাকতে পারে, 2টা বা তার অধিক সংখ্যা থাকবে। প্রত্যেকটি সংখ্যাকে আমরা প্রথমত আলাদাভাবে মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করব, করার পরে গুণনীয়ক আকারে লিখব। লেখার পরে যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটি আগে দেখব ওই সবগুলো সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে কিনা। যেমন এখানে সংখ্যাই ছিল 2টা, এই 2টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 2। আগে দেখলাম 2টা সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে কিনা,
থাকার পরে সর্বনিম্ন কতবার আছে। গসাগুর ক্ষেত্রে আগে সবার মধ্যে থাকতে হবে, থাকার পরে সর্বনিম্ন যতবার থাকবে সেই লাইনের মানটা লিখতে হবে। 2 নিলাম, দুইটার মধ্যে ছিল, থাকার পরে সর্বনিম্ন আছে 4বার, 4বার লিখছি। তারপরে 2-এর আর বাকিগুলোর দিকে তাকাবো না। এরপরে সংখ্যাটি 3 আগে দেখলাম দুইটার মধ্যে আছে কিনা, আছে। থাকার পরে সর্বনিম্ন কয়বার আছে, একবার আছে, একবার লিখছি। তারপরে গুণ করে দিছি, গুণফল যেটা হয়েছে সেটাই 48। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে খ নাম্বারটা তোমরা করে নিবা, বা এই নিয়মের যে অঙ্কগুলো আছে সবগুলোই তোমরা করবা। এগুলো কিন্তু আমি আর করে দেবো না, ঘ নাম্বারটা করে দেই, যেহেতু এটা 3টা সংখ্যা আছে, এটা হলেই শেষ। ঘ নাম্বার, ঘ নাম্বারে আছে কি, আমি এখানে লিখলাম 3টা সংখ্যার ক্ষেত্রেও যা, 2টা সংখ্যার ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে হয় এটা 24, 60, আর একটা হচ্ছে 72। তাহলে 24 ভাগ করো প্রথমত 2 দ্বারা, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, আর যায় না। 60কে ভাগ করব 2 দ্বারা, তাহলে 30 দুগুণ 60, 2 দ্বারা ভাগ করলে 15 দুগুণ 30, 2 দ্বারা ভাগ করলে 2 তো যাবে না, 3 দ্বারা যাবে, 3 5 15। এরপরে 2 দ্বারা ভাগ করলে 36, আবার 2 দ্বারা ভাগ করব 18 দুগুণ 36, আবার 2 দ্বারা ভাগ করব 9 দুগুণ 18, 9-এর মধ্যে তো 2 যাবে না, তাহলে 3 দ্বারা দিব, 3 3 9। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এরকম, অতএব 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3। এটা 24-এর গুণনীয়ক। তারপরে 60-এর গুণনীয়ক লিখব, 60-এর গুণনীয়ক সমান 2 গুণন 2 3 গুণন 5। তারপরে হচ্ছে 72-এর গুণনীয়ক, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আমরা গুণনীয়কগুলো লিখলাম, লেখার পরে এদের গসাগু করব। এখানে মোট সংখ্যা ছিল কয়টা, 3টা। এই 3টা সংখ্যার গুণনীয়কের মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক কোনটা, 2। আগে দেখব 2 সবার মধ্যে আছে কিনা। আগে সবার মধ্যে থাকতে হবে, যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যা গুণনীয়কের মধ্যে থাকতে হবে। থাকার পরে দেখব সর্বনিম্ন কয়বার আছে। ধরো 2টার মধ্যে আছে, 1টার মধ্যে নাই, ঠিক আছে, তাহলে ওটা নিতে পারবো না, সেটা গ্রহণযোগ্য হবে না গসাগুর ক্ষেত্রে। তাহলে দেখলাম 2 সবার মধ্যে আছে, থাকার পরে সর্বনিম্ন আছে 2 বার, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, তাহলে এর মধ্যে 3 বার, এর মধ্যে 2 বার, এর মধ্যে আছে 3 বার। তাহলে সবার মধ্যে আগে থাকতে হয়। গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে থাকার পরে সর্বনিম্ন যতবার আছে সেই লাইনের মানটা নিতে হয়। তো এর মধ্যে আছে 2 বার, তাহলে 2 বার নিলাম, 2-এর কাজ শেষ। এরপরে 3, 2-এর পরবর্তী সংখ্যাটি 3 দেখবো আগে সবার মধ্যে আছে কিনা, আছে। থাকার পরে সর্বনিম্ন কয়বার আছে, একবার আছে, তাহলে সর্বনিম্ন মানটা নিব, এই যে একবার। তারপরে সংখ্যাটি 5 তো সবার মধ্যে নাই, তাহলে ওটা নিতে পারবো না। কতবার আছে না আছে দেখার দরকার নেই, সবার মধ্যে তো নাই, আগে সবার মধ্যে থাকতে হবে, তারপরে বাকিটা পরে। তো যেহেতু সবার মধ্যে নাই, ওটা নিব না। তার মানে এটা গসাগু হচ্ছে 12। দেখো তো বুঝছো কি না, ক্লিয়ার? ক্লিয়ার কি না একটু জানাবা। আচ্ছা, যারা ক্লাস করতেছে একটা লাইক দিয়ে দিও যদি পারো। ঠিক আছে, 12, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে সবগুলো সেম, গসাগু আর করবো না, এগুলো সব একই নিয়ম। 4টা আছে, 5টা, যতগুলো থাকে থাক, এগুলো একই নিয়মের অঙ্ক, তোমরা একটু বাসায় দেখে নিবা। এরপরে যেটা বলা আছে, বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা একটু আগে করলাম গসাগু, এখন করব লসাগু। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করতে হবে। তো লসাগু বা গসাগু যেটাই বলুক না কেন, প্রত্যেকটা সংখ্যাকে প্রথমত আগে আলাদাভাবে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে নিতে হবে। তো এটা 51 আর এটা হলো 85, ঠিক আছে। তাহলে 51 এটা কত দ্বারা বিভাজ্য, খুব সহজেই, যেহেতু এটা বিজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, মৌলিক সংখ্যা 3 দ্বারা চেষ্টা করব। এখানে কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। লসাগু বা গসাগু নির্ণয়ের প্রথম বা প্রধান শর্ত হচ্ছে অবশ্যই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।
তাহলে এখানে 2 তো যাবে না, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যাটা 3। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত আমরা জানি, যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে 51 একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে 2টা, একটা 5 আর একটা হচ্ছে 1। তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে 51 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইটাকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 1 কে 3, 3 7 21, আর যায় না। ঠিক আছে, এইটা মিস্টেক হয়ে গেছে রে। আচ্ছা এটা করি আগে, এটা 5 দ্বারা দিলাম, এখানে ছিল 51 আর হচ্ছে 85 লসাগু, স্লাইড তো আমি ভুলে গেছিলাম। তাহলে 5 1 কে 5, 5 7 35, ঠিক লিখছি কিনা? 5 17 85। এখন আমরা লসাগু করব, গুণিতক লিখবো না গুণনীয়ক লিখবো, এটা একটু ভুল হয়। এখানে কিন্তু বলেই দিছে মৌলিক উৎপাদকের সাহায্যে। আমরা সংজ্ঞাতে বলছিলাম একটি নির্দিষ্ট সংখ্যা, যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের প্রত্যেকটি ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। তাহলে 51 একটা নির্দিষ্ট সংখ্যা, 51কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে সেই সকল সংখ্যা হচ্ছে 51 এর গুণনীয়ক। আমরা লসাগু করলেও এখানে গুণনীয়ক লিখবো, গসাগু করলেও কিন্তু গুণনীয়ক লিখবো। তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে 51 এর গুণনীয়ক। 51 গুণনীয়ক কি হবে বলো তো? 3 গুণন 17। একইভাবে 85 এর গুণনীয়ক, এটা হচ্ছে 5 গুণন 17। ঠিক আছে, আগেরটা ছিল গসাগু, এখন করব লসাগু। তো লসাগুটা হচ্ছে এই রকম, আমরা গুণনীয়ক লেখার পরে এই গুণনীয়কগুলোর মধ্যে ছোট গুণনীয়ক কোনটা? 3। এই 3 কারোর মধ্যে আছে বা না আছে এটা দেখার সময় নেই, যে কোনো একটা লাইনের মধ্যে থাকলেই হলো, এবং সর্বোচ্চ কতবার আছে সেই লাইনের মানটা দিব। যেমন 3 দেখো, এই গুণনীয়কটা কিন্তু 2টা সংখ্যার মধ্যে নাই, 3 কিন্তু 2টা সংখ্যার মধ্যে নাই। না থাকার জন্য আমাদের এখানে কোনো কিছু যায় আসে না। যদি লসাগু করো তাহলে কারোর মধ্যে থাক বা না থাক, যে কোনো একটা লাইনের মধ্যে থাকলেই হলো, এবং সর্বোচ্চ যতবার থাকবে সেই লাইনের মানটা নিব। গসাগুর ক্ষেত্রে ছিল সবার মধ্যে আগে থাকতে হয়, থাকার পরে সর্বনিম্ন যেটা থাকে সেটা নিতে হয়। আর লসাগুর ক্ষেত্রে কারোর মধ্যে থাক বা না থাক, যে কোনো একটা লাইনের মধ্যে থাকলেই হলো, এবং সর্বোচ্চ যতবার থাকবে ততবারের মানটা নিব। তো 3 তো একটা লাইনের মধ্যে আছে এবং সর্বোচ্চ আছেই একবার, তাহলে সেক্ষেত্রে আমরা 3 নিব। 3 এর পরবর্তী সংখ্যাটি 5। 5 কিন্তু সবার মধ্যে নাই, না থাকলেও কোনো সমস্যা নাই, কারোর মধ্যে থাকলেই হলো। তাহলে 5 এটা লিখলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে 17। 17টা সবার মধ্যেই আছে, মানে 2টা সংখ্যা গুণনীয়কের মধ্যেই আছে, এবং 2টা সংখ্যা গুণের মধ্যে সর্বোচ্চ একবার আছে, এই যে নিলাম। এখন এটা গুণ করে গুণফল যা হবে সেটাই লসাগু হবে। লসাগুটা হচ্ছে এই রকম, ধরো তুমি বিয়ে করবা, ফ্যামিলি থেকে বলছে যে এই গুণ থাকা লাগবে, তুমি বলছো না, কোনো গুণ থাক আর না থাক আমার ওকে ছাড়া হবে না। বিষয়টা হলো লসাগু এইরকম, মানে তুমি যা বলবা সেটাই, তোমার মেয়ে পছন্দ বা আমার শর্ত দিছে, তুমি শর্ত মানতেছো না, বলছো যে ওর গুণ থাক না থাক ওকে ছাড়া আমার চলবেই না। তো বিষয়টা এইরকম লসাগু। আর গসাগুটা হচ্ছে বাবা মা শর্ত দিছে, দেওয়ার পরে বলছে এইগুলো থাকতে হবে, থাকার পরে চিন্তা ভাবনা করবো তোমাকে বিয়ে শাদী করাবো কিনা। গসাগুটা হচ্ছে বাবা মায়ের উপর নির্ভর করবে, আর লসাগুটা হচ্ছে নিজের মতামতের উপরে, মানে ও ছাড়া আসলে কিছুই বুঝে না। তাহলে লসাগুটা কি? কারোর মধ্যে থাক, ওর গুণ থাক না থাক, এখানে যে কোনো একটা জায়গায় থাকলেই হলো, থাকার পরে সর্বোচ্চ বার যেটা থাকবে সেটাই নেব। আর গসাগুটা হচ্ছে আগে সবার মধ্যে থাকা লাগবে, থাকার পরে সর্বনিম্ন যেটা সেটা নিতে হবে। ক্লিয়ার? তাহলে লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যাকে আমরা গসাগুর মতোই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করার পরে সেই সংখ্যার গুণনীয়কগুলো লিখব, লেখার পরে যখন লসাগু নির্ণয় করব আমরা এই গুণনীয়কগুলোর মধ্যে দেখব ছোট সংখ্যা কোনটা। এই ছোট সংখ্যাগুলোর মধ্যে যেটাই থাকুক না কেন, যেমন এখানে 3 আছে, এই 3 লসাগুর ক্ষেত্রে কারোর মধ্যে থাক বা না থাক যে কোনো একটা লাইনের মধ্যে থাকলেই হলো, এবং সর্বোচ্চ কতবার আছে সেই লাইনের মানটা আমরা নিব, নিয়ে জাস্ট লিখবো যে লিখছি। তারপরে 5 2টা সংখ্যা গুণনীয়কের মধ্যে কিন্তু নাই, লসাগুর ক্ষেত্রে না থাকলেও হবে, যে কোনো লাইনের মধ্যে দেখো সর্বোচ্চ কয়বার আছে, একবার আছে, একবার নিছি। তারপরে 17 2টার মধ্যেই আছে কিন্তু সর্বোচ্চ একবার করে আছে, লিখছি। এখন এটা গুণ করে দাও, দেখো কত হয়। 255। আচ্ছা 255, এটা হলো লসাগু, তুলে নাও। ওকে, এরপরে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু সেম জিনিস, এগুলো কি করে দেব, ঘ নাম্বারটা করে দেই শুধু। 32 48 আর একটা হচ্ছে 80। ঠিক আছে, তাহলে আগের মতোই ভাঙাবা। তাহলে 32কে যদি ভাগ করি প্রথমত যাবে কয়বার, এই যে 16 2 32, 2 দ্বারা ভাগ করলে 8 2 16, 2 দ্বারা ভাগ করলে 4 2 8, আবার 2 দ্বারা যায়, 2 2 4, শেষ।
এটাকে ভাগ করব 48, এটাকে ভাগ করব 12 দুগুণ 24, 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 3। আচ্ছা, এরপরেরটা দেখো, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 40, আবার 2 দ্বারা ভাগ করলে কত হয় 20, আবার 2 দ্বারা ভাগ করলে কত হয় 10, আবার 2 দ্বারা ভাগ করলে কত হয় 5। ঠিক আছে, এগুলো সব গুণনীয়ক লিখবো। তাহলে 32 গুণনীয়ক, গুণনীয়ক এখানে সবগুলো গুণ আকারে লিখে দিলাম। 2 গুণন 2 গুণন 2 2 সবগুলো লিখছি। এরপরে হচ্ছে 48 গুণনীয়ক, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তারপরে 80। আচ্ছা, 5 × 80, তাহলে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 2 গুণন 5। হ্যাঁ, আমরা কি করব, লসাগু না গসাগু বলো তো? লসাগু করব, তাই না? তাহলে অতএব লসাগু সমান, এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 2। এই 2 কারোর মধ্যে থাক বা না থাক, যে কোনো একটা লাইনের মধ্যে থাকলেই হলো, এবং সর্বোচ্চ যতবার আছে সেই লাইনের মানটা লিখব। তাহলে দেখো 2 কিন্তু সর্বোচ্চ আছে 5 বার। তাহলে লসাগুর ক্ষেত্রে আগে কারোর মধ্যে থাক বা না থাকে এগুলো দেখার দরকার নাই, যে কোনো একটা লাইনের মধ্যে সর্বোচ্চ যতবার থাকবে সেই লাইনের মানটা নিব। তাহলে 2 সর্বোচ্চ লাইনের মানটা হচ্ছে এইটা, 5 বার আছে, সর্বোচ্চ বার আছে 5 বার, এটা লিখলাম। 2 এর পরবর্তী সংখ্যাটি 3, 3 কারোর মধ্যে থাক বা না থাক, যে কোনো একটা লাইনের মধ্যে দেখো তো সর্বোচ্চ কয়বার আছে, কয়বার আছে বলো? এইটা গুণন 5 কারোর মধ্যে থাক বা না থাক, যে কোনো একটা লাইনের মধ্যে কয়বার আছে, পাই যে একবার। এখন 32 আর 15 গুণ করে দাও, দেখো কত হয়, যেটা হবে সেটাই অ্যান্সার। এটা যদি আমরা গুণ করি, 32 আর 15 গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা 32 আর 15 গুণ করে দাও, গুণ করলে গুণফল যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 10, 3 × 5 = 15, আর 1 16, এক ঘর কাটলাম, এটা 2, 3 × 1 = 3, তাহলে 0, 8, 4, 480 না? দেখো তো 480 হয়েছে কিনা? 480, থ্যাংক ইউ। 480 অনেকেরই হয়েছে, 240 যাদের হয়েছে তাদের ভুল হয়েছে। গুড, 240 ভুল হয়েছে মনে হয়। 240 হয়? দেখো তো আরেকবার বাবা। লসাগুর ক্ষেত্রে কারোর মধ্যে থাক বা না থাক, যে কোনো লাইনের মধ্যে সর্বোচ্চ বার থাকলেই হবে। সর্বোচ্চ বার থাকার পরে এখানে 480 অ্যান্সার হবে। ঠিক আছে, 480 অ্যান্সার হবে। বাবা আমি লসাগু গসাগুর অঙ্ক করাচ্ছি, সাফল্য, লসাগু গসাগু। আচ্ছা ঠিক আছে, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এগুলো অনেক করছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু এগুলো তো আরো সোজা। একটা অঙ্ক করি, হ্যাঁ। সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বা গসাগু বললে প্রত্যেকটা সংখ্যাকে আমাদের একসাথে নিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে, সবগুলো সংখ্যাকে। ভুল বললাম একটু। তাহলে এখানে লসাগু করতে বলছে, এখানে এইরকম 24, 36 আর একটা হচ্ছে 40। আমরা এটাকে লসাগু করব কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে বা ভাগ পদ্ধতিতে। লসাগুর ক্ষেত্রে যখন আমরা লসাগু নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেক্ষেত্রে এখানে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার কমপক্ষে 2টার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। বেশি গেলে সমস্যা নাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করার নিয়ম হচ্ছে যে কয়টা সংখ্যাই থাকুক না কেন কমপক্ষে 2টা সংখ্যার মধ্যে ভাগ যায় এইরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের বলছে কালকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো, তবে কমপক্ষে 2টা সাবজেক্টে 100 পাইতে হবে। এখন তুমি যদি 3টা সাবজেক্টে 100 পাও তাহলে তোমার বাবা মা মন খারাপ করবে না, আরো খুশি হবে। একইভাবে 4টাতে পাইলেও সমস্যা নাই, আরো খুশি হবে। এই লসাগুটা হচ্ছে এইরকম, কমপক্ষে 2টার মধ্যে যেতে হবে, বেশি গেলে অসুবিধা নাই। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু করার নিয়ম হচ্ছে যে কয়টা সংখ্যা থাকবে সবগুলোর মধ্যে যেতে হবে, এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে সংখ্যা দেখতে পাচ্ছি 3টা। এই 3টা সংখ্যার কমপক্ষে 2টার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা 2, কারণ সবগুলো সংখ্যা জোড় সংখ্যা, 2টার মধ্যে যাচ্ছে এরকম সংখ্যা 2। 3 দ্বারা দিলে 2টার মধ্যে যাচ্ছে, আর 2 দ্বারা দিলে 3টার মধ্যে যাচ্ছে, তো সমস্যা নাই। তুমি 2ও দিতে পারো, 3ও দিতে পারো।
তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এটা হয় 12 দুগুণ 24, তারপরে 18 দুগুণ 36, আরেকটা হচ্ছে 20 দুগুণ 40। যে 3টা সংখ্যা পাইলাম, এরকম ভাগ কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত 2টা সংখ্যার মধ্যে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই হবে। তাহলে এখানে কমপক্ষে 2টার মধ্যে ভাগ দিয়ে এরকম সংখ্যা কিন্তু আছে, 3 আছে। আবার সবগুলো সংখ্যার মধ্যে ভাগ দিয়ে এরকম সংখ্যাও আছে, 2 আছে। তাহলে তুমি 2 দ্বারাও ভাগ করতে পারো, 3 দ্বারা ভাগ করতে পারো। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এটা 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। ঠিক আছে, এই 3টা সংখ্যার কমপক্ষে 2টার মধ্যে ভাগ দিয়ে এরকম সংখ্যা 2 অথবা 3, যে কোনো একটা দিলেই হবে। 2 দিয়ে দিলেও হবে, 3 দিয়ে দিলেও হবে। তাহলে 2 দিয়ে যদি দেই, তাহলে 3 দুগুণ 6, 9 যা আছে তাই, এটা 5 দুগুণ 10। আবার 2টার মধ্যে ভাগ যাচ্ছে, 3 এবং 9 2টার মধ্যে যায়, এরকম সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা 3 একে 3, 3 3 9, আর এটা হলো 5। তাহলে দেখো 24, 36 এবং 40 3টা সংখ্যা ছিল। এই 3টা সংখ্যার কমপক্ষে 2টার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। কমপক্ষে 2টার মধ্যে যেতে হবে, বেশি গেলে সমস্যা নাই। তো 2 দ্বারা ভাগ করলে সবার মধ্যে যায়, আবার 3 দ্বারা ভাগ করলে 2টার মধ্যে যায়। তুমি 2 বা 3 যেটা দিয়েই শুরু করো না কেন করতে পারো, কোনো সমস্যা নাই। এইরকম করে কতক্ষণ পর্যন্ত ভাগ করবো? যতক্ষণ পর্যন্ত 2টা সংখ্যার মধ্যে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে এখন আর তো যাচ্ছে না, লসাগু কত হবে? এই যে যেখান থেকে ভাগ করা শুরু করছে, এই ভাজক থেকে এই শেষ পর্যন্ত এই সংখ্যাগুলোর গুণফলই হবে লসাগু। যেখান থেকে যে ভাজক দ্বারা ভাগ করা শুরু করছো সেখান থেকে শেষ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই হবে কি? লসাগু হবে। তাহলে সবগুলো গুণ করে দাও। তাহলে লসাগু সমান শুরু থেকে শেষ, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5। তাহলে এটা গুণ করলে হয় 15, 45, 90, 180, 360। কারো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। কারো কি কোনো অসুবিধা আছে বাবা? কারো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। এইরকম সবগুলো অঙ্কই লসাগু যা গসাগু তাই। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে এগুলো আর করবো না, এগুলো লসাগু একই। দেখি গসাগু আছে নাকি, লসাগু সব। এখান থেকে অঙ্ক মূলত আমাদের শুরু। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার জন্য, এখান থেকে মোটামুটি শুরু অঙ্ক আর কি, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। কালকে অনলাইনে ক্লাস হবে না, কালকে অফলাইনে ক্লাস হবে 7:30টায় বৃত্তির। আচ্ছা বাবা দেখেন তো এই অঙ্কটা দেখতে পাচ্ছেন কি না? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা ক্লিয়ার। এই অঙ্ক থেকে মূলত অঙ্ক শুরু। আচ্ছা থ্যাংক ইউ। বাবা শুক্রবার পর্যন্ত বেঁচে থাকি, তারপরে জানাবো নি। আচ্ছা বৃত্তি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 76, 114 এবং 228কে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। আমরা গসাগু বা লসাগু করার নিয়ম জানি, কখন গসাগু করতে হয় আর কখন লসাগু করতে হয়। যদি কোনো অঙ্কের মাঝখানে ন্যূনতম, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, সবচেয়ে ছোট এই জাতীয় কথা বলা থাকে তাহলে লসাগু করতে হবে। আমি আবারও বলছি, যারা ক্লাস 6-এ পড়ো, বৃত্তি পরীক্ষা দিবা, তাদের জন্য একটু ঝামেলা হইতে পারে। ক্লাস 6-এ কিন্তু বৃহত্তম কথা থাকলে আমরা লসাগু করছিলাম, লসাগু করে অঙ্কগুলো ক্লিয়ার করছিলাম, কিন্তু সেখানে কিন্তু একটু ভিন্নতা ছিল। ওখানে 4 অঙ্ক বা 5 অঙ্কর কথাটা উল্লেখ ছিল, বা 6 অঙ্ক এই ধরনের কথা ছিল, এই জন্য আমরা লসাগু করছিলাম। আর এখন 5-এ আমরা যে বৃত্তিগুলো দেবো সেখানে 4 অঙ্ক, 3 অঙ্ক এই ধরনের কোনো কথা থাকবে না। সরাসরি বৃহত্তম অথবা ক্ষুদ্রতম অথবা ন্যূনতম অথবা বড় এই জাতীয় কথা থাকতে পারে। তাহলে যদি কোনো অঙ্কের মাঝখানে ন্যূনতম, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, সবচেয়ে ছোট এই জাতীয় কথা বলে, তাহলে সেই অঙ্কটার সমাধান করব লসাগু করে।
আর যদি কোনো অঙ্কের মাঝখানে বৃহত্তম, বড়, বেশি, সর্বাধিক, সবচেয়ে বেশি এই জাতীয় কথা বলা যায়, তাহলে আমরা গসাগু করব। এই অঙ্কটা অনেকেই গসাগু করবা, অনেকেরই অ্যান্সার হবে, অনেকেরই হবে না। দেখি এটা কে কে পারো, করো তো দেখি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 76, 114 এবং 228কে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সেটা আমরা বের করব। তাহলে 76, 114 ও 228-এর এটা অনেকেরই অ্যান্সার মিলবে না, একটু পরও তো দেখে পারো কিনা। এত এর গসাগুই হবে থ্যাংক ইউ ইয়াফি সাহেব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা তাহলে দেখো 76, 114 এবং হচ্ছে 228। 76, 114 এবং 228। আমরা বলছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গসাগু করব, গসাগুর ক্ষেত্রে যে কয়টা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। গসাগুর ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন আমরা গসাগু নির্ণয় করব, সেক্ষেত্রে যে কয়টা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে সংখ্যা আছে কিন্তু 3টা, এবং 3টাই জোড় সংখ্যা, এবং জোড় মৌলিক সংখ্যা 2 দ্বারা কিন্তু 3টার মধ্যে ভাগ যায়। তাহলে প্রথমত কয়বার যায় বাবা একটু বলো তো? 3 দুগুণ 6, এটা 8 দুগুণ 16, ঠিক লিখছি কিনা? তাহলে 38। 5 দুগুণ 10, 7 দুগুণ 14, তারপরে হচ্ছে 2 1 2, 2 1 2, আর একটা হচ্ছে 4। এরপরে 19 দ্বারা ভাগ যায়। কত দ্বারা ভাগ যায়? 19। এটা 2 দ্বারা করার পরে অনেকেই কিন্তু আর অঙ্ক করবা না। এখন 19 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এটা প্র্যাকটিস না করলে কিন্তু আবার হবে না। তাহলে 19 দ্বারা যদি আমরা আবার ভাগ করি, দেখো 19 দুগুণ 38, 3 19 57, আর এটা হচ্ছে 6 বার যায়, তাই না? 6 বার, 6 19 114। গসাগু কি হবে? গসাগু হবে এই যে বাম পাশের ভাজকগুলোর গুণফলই হবে গসাগু, আর এই গসাগুটাই বৃহত্তম সংখ্যা হবে। তাহলে ভাজক কেন? আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার নাম ভাজক। তাহলে বাম পাশে ভাজক হচ্ছে 2 আর হচ্ছে 19। আমি বলছিলাম গসাগুর ক্ষেত্রে বাম পাশের ভাজকগুলোর গুণফলই হবে গসাগু। তাহলে বাম পাশের ভাজকগুলো কি কি? 2 আর হচ্ছে 19। এই 2 আর 19 গুণ করলে গুণফল যা হবে সেটাই গসাগু হবে। তাহলে আমরা বলতে পারি অতএব গসাগু সমান গসাগু সমান 2 গুণন 19 সমান সমান 38। তোমরা অনেক ট্যালেন্ট বাচ্চা, এই জন্য আমার আগেই করে ফেলছো। অতএব বৃহত্তম সংখ্যা সমান 38। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকেই পারছো, অসংখ্য ধন্যবাদ। ওকে, বাম পাশের এই যে ভাজকগুলোর গুণফলে কি হইল? গসাগু হইল। বুঝছো না বুঝো নাই? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো বাবা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার থেকে ভালো অঙ্ক পারো তোমরা। এরপরে এটা পরীক্ষায় দেয়, সহজ হইলেও দেয়। 60টি আম ও 150টি লিচু সর্বাধিক। আমরা সর্বাধিক কথা থাকলে কি হয় জানি, এই যে সর্বাধিক কথা বলা আছে, তাহলে লসাগু হবে না গসাগু হবে, আমি আইডেন্টিফাই করে ফেলবো এটা দেখে। আমরা বলছিলাম যদি কোনো অঙ্কের মাঝখানে ন্যূনতম, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, সবচেয়ে ছোট এই জাতীয় কথা বলা থাকে তাহলে গসাগু করতে হয়। তাহলে সর্বাধিক আছে, গসাগু করতে হবে। বলছে 60টি আম ও 150টি লিচু সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? এটা একটা উত্তর। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? এটা আর একটা উত্তর। তাহলে দুটোই বের করতে হবে। তাহলে লেখো, কালার একটু চেঞ্জ করি। হ্যাঁ, 60 ও 150 এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, সরি, নির্ণয় বালক বালিকার সংখ্যা। বালক বালিকার সংখ্যা।
তাহলে এখানে যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার গসাগু করতে পারবা খুব সহজেই। যেহেতু দুইটাই জোড় সংখ্যা, প্রথমত 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 30 বার যায়। এটা 7 × 2 = 14, 5 × 2 = 10। আচ্ছা, এখন 2 দ্বারা তো যাবে না, গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে যেতে হবে। তাহলে আমরা দেখি 3 দ্বারা, 3 দ্বারা যাচ্ছে। 3 × 10 = 30, 3 × 25 = 75। গসাগুর ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে। এইরকম যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ভাগ করতে হবে। তাহলে এটা 5 দ্বারা যায়, 5 × 2 = 10, 5 × 5 = 25। তাহলে গসাগু কত? গসাগুটা হচ্ছে এখানকার ভাজকগুলোর গুণফলই গসাগু। ভাজকগুলো কি কি? 2, 3, 5। তাহলে গসাগু সমান 2 × 3 × 5 ইকুয়াল হচ্ছে 5 × 6 = 30। অতএব বালক বালিকা জন। এটা একটা অ্যান্সার বের হইল। এরপরে বলা আছে যে প্রত্যেকে কয়টি করে আম আর লিচু পাবে। তাহলে এখানে বালক বালিকা কয়জন? 30 জন। আম আছে কয়টা? 60টা। লিচু আছে কয়টা? খালি ভাগ করে দাও। আচ্ছা, প্রত্যেকে আম পাবে সমান 60 ভাগ 30টি সমান হচ্ছে 2টি। একইভাবে প্রত্যেকে লিচু পাবে সমান 150 ভাগ 30টি। তাহলে 3 × 5 = 15, 0 0 কাটা। উত্তর হলো 3টা, 30, 2 এবং 5। দেখো তো বুঝতে পারছো কি না? থ্যাংক ইউ রৌনক নবী। তো ক্লাস 4-এ পড়ে যে 5-এর ক্লাস করতেছে, এটা তো গুরুত্বপূর্ণ কাজ। এটাতে স্টার চিহ্ন দিয়ে রাখো। বৃত্তি পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক এটা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কারো কারো ভুল হবে, অ্যান্সার একই আসবে কিন্তু কোথাও ভুল হবে, স্টার চিহ্ন দিয়ে রাখো। ওকে, পরেরটা দেখো। এই অঙ্কটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরের অঙ্কটা দেখো তো বাবা, আমি একটু দেখে নিই। আচ্ছা, এইটা কি বুঝছো? দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে দুটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে 228 লিটার ও 348 লিটার। দুইটা ড্রামের ধারণ ক্ষমতা মানে দুটি ড্রামের মধ্যে মানে যতটুকু পানি রাখা যায়, তার একটা ড্রামে পানি রাখা যায় 228 লিটার, আর একটি ড্রামে পানি রাখা যায় 348 লিটার। সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি পূর্ণ সংখ্যক বা পানি ঢেলে ড্রাম দুটি ভরা যাবে? সর্বাধিক মানে কত ধারণ ক্ষমতার, মানে কত লিটার করে পানি ঢাললে এটা পূর্ণ হবে, কোন ড্রামে কত কলসি পানি ধরবে। এখানে প্রথমটুকু ভুল না হলে এখানে সেই অ্যান্সারে ভুল হয়ে যায়। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু। তাহলে আমরা এখানে সর্বাধিক 10 জন বালক বালিকা, এটা মনে ভুল হয়েছে, কে জানি অ্যান্সার করছো। আচ্ছা এইটা দেখো, তাহলে দুইটি ড্রামের ধারণ ক্ষমতা 228, 348 লিটার, সর্বাধিক কত ধারণ ক্ষমতার, মানে একটার মধ্যে কতটুকু পানি আটবে সেটা আমরা আগে বের করব।
কত লিটার পানি আসবে এটাকে বের করব। তারপরে কোন ড্রামে কত কলসি ধরবে, মানে প্রথম ড্রামের মধ্যে কত কলসি ধরবে, দ্বিতীয় ড্রামে কতটুকু ধরবে, এটা বের করব। তাহলে দুইটা ড্রামের ধারণ ক্ষমতা কত, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে প্রথমটাতে এতটুকু, দ্বিতীয়টাতে হচ্ছে এতটুকু। তাহলে এইটা আমরা আগে বের করে নিই। সর্বাধিক কথা বলা আছে, সর্বাধিক কত ধারণ ক্ষমতার, মানে একটার ধারণ ক্ষমতা কতটুকু, সর্বোচ্চ কতটুকু ধরবে সেটা বের করব। তাহলে আমরা বলতে পারি এইরকম 228 ও 348-এর গসাগুই হবে সর্বাধিক ধারণ ক্ষমতার কলসি। গসাগু যতটুকু হবে সেটাই হবে একটা কলসির ধারণ ক্ষমতা। তাহলে এইটা যদি আমরা বের করি 228, 348, পাশে শুধু 19 আর 29 লিখলে হবে না, ওগুলো কি লিটার না কলসি এটা একটু লিখো, ঠিক আছে? ওকে, প্রথমটা ভুল, শোয়েবের ভুল। আমি বলছিলাম 12 কলসি না 12 লিটার, এটা ভুল হবে, আমি এই জন্য স্টার চিহ্ন দিয়ে রাখছি। দেখো প্রথমত 2 দ্বারা ভাগ যায়, 2 একে 2, 2 একে 2, 4 দুগুণ 8, 2 একে 2, 7 দুগুণ 14, এটা আবার যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 7, আবার যায় 8, 7, আবার যায় 19 দ্বারা, না না কত দ্বারা, 3 দ্বারা, 3, 3 একে 3, 3 নং 27, 3 দুগুণ 6, 3 নং 27, ওকে 9, সরি। তাহলে গসাগু কত, এই যে ভাজকগুলোর গুণফলই হবে গসাগু। অতএব অনেকেরই আনসার ভুল হয়েছে, গসাগু সবারই আনসার ভুল হয়েছে, অনেকের না। গসাগু সমান 2 গুণন 2 গুণন 3 সমান সমান হচ্ছে 12। এটা কিন্তু 12 কলসি না, কলসির মধ্যে কলসি রাখবো, কলসির মধ্যে লিটার রাখতে হবে, কলসির মধ্যে কি হবে, লিটার হবে। তোমরা কিন্তু অ্যান্সার ভুল দিচ্ছ। 12 কলসি, সর্বাধিক ধারণ ক্ষমতা হচ্ছে 12 লিটার, আর হচ্ছে প্রথম ড্রামে পানি ধরবে হচ্ছে কত কলসি, আর দ্বিতীয় ড্রামে পানি ধরবে কত কলসি, এটা বের করতে হবে। মানে এইটুকু পানি রাখার জন্য কত কলসি পানি রাখতে হয়েছে, এইটুকু পানি রাখার জন্য, এত লিটার পানির জন্য কত কলসি পানি রাখতে হয়েছে, এটা বের করতে হবে। তাহলে এই যে 12 যে বের হলো, এটা কিন্তু কলসি না, এটা কিন্তু লিটার। বলছে সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি পূর্ণ সংখ্যক বার পানি ঢেলে ড্রাম দিয়ে ভরা যাবে, মানে একটা কলসির মধ্যে সর্বোচ্চ কতটুকু পানি রাখা যাবে সেটা কিন্তু আমরা গসাগু বের করছি। একটার মধ্যে বা একটা কলসির মধ্যে সর্বোচ্চ 12 লিটার করে পানি আসবে। সর্বাধিক ধারণ ক্ষমতা বারো লিটার। এখানে এটা কলসি লেখা যাবে না, তোমরা কেউ কিন্তু একক লিখতেছো না। 12 লিটার না, হ্যাঁ 12 লিটার, ঠিক আছে। এবার অনেকে আবার ঠিক লিখছে। এখন আমরা লিখব প্রথম ড্রামে পানি ধরে কলসি, এবার বের হবে কলসি। প্রথম ড্রামে পানি ধরে সমান হচ্ছে 228 ভাগ হচ্ছে 12, এটা হবে কলসি। একটা কলসির মধ্যে 12 লিটার আটে, তাহলে কত কলসি হবে, 19 কলসি। আর দ্বিতীয় ড্রামের মধ্যে পানি ধরবে কত কলসি, এটা বের করব। 348 ভাগ হচ্ছে 12, ভাগ দাও, এত কলসি, 3 × 12 = 36, তার মানে 2 বার যাবে না, 29 কলসি। তাহলে 12 লিটার, 19 কলসি, 29 কলসি। ঠিক আছে।
ঠিক আছে কিনা একটু বলবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক আসতে পারে পরীক্ষায়। প্রথম দামে পানি ধরে হচ্ছে 19 কলসি, দ্বিতীয় দামে এত কলসি। ওকে, এই লিটার কলসিটা ঠিক রেখো, তাহলেই হবে। এরপরে এখানে একটা নোট লিখে নিতে হবে, ঠিক আছে? নোটটা লিখে নাও, NOTE, নোট। কোন বৃহত্তম সংখ্যাকে 137, 212 ও 452 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে? কোন বৃহত্তম সংখ্যাকে যদি আমরা ভাগ করি এই সংখ্যাগুলো দ্বারা, সেক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা কত এটা বের করতে হবে। তো তার আগে একটু নোট লিখে নিতে হবে। নোটটা কি? নোটটা হচ্ছে এরকম, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে লিখে দেব নাকি বলে দেব, তাই বলো। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, এক বা একাধিক সংখ্যা অবশিষ্ট থাকলে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এক বা একাধিক সংখ্যা অবশিষ্ট থাকলে, এক বা একাধিক সংখ্যা অবশিষ্ট থাকলে প্রদত্ত সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যা বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের গসাগু করলেই বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে, বা বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। দেখতে অনেক বড় হচ্ছে, কিন্তু একদম বোঝাইলে সহজ। আগে তুলে নাও, যা যা লিখছি পারলে স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, লিখেই দিছি, তুলে নাও। আচ্ছা, 45 তো পরের হিসাব, আগে তুলে নাও। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবার জন্য একটাই নিয়ম। এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 137, 212, 452কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। এখানে একটি সংখ্যাও থাকতে পারে, একাধিক সংখ্যাও থাকতে পারে। তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এক বা একাধিক সংখ্যা যদি অবশিষ্ট থাকে, এইরকম যদি এক বা একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে, তাহলে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে ওই অবশিষ্ট সংখ্যাগুলো বিয়োগ করব। অবশিষ্ট সংখ্যা বিয়োগ করলে একটা বিয়োগ ফল পাওয়া যাবে। যেমন 137 থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে আমরা একটা বিয়োগ ফল পেলাম 135। একইভাবে 212 থেকে যদি 2 বাদ দিই, তাহলে পেলাম 210। এই যে বিয়োগ ফলগুলো যে পাচ্ছি, এই বিয়োগ ফলগুলোর গসাগু করলেই যে গসাগুটা বের হবে ওটাই বৃহত্তম সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে আমরা আবারও বলি যে গসাগু করলে যে সংখ্যাটি বের হবে ওটাই বৃহত্তম সংখ্যা হবে। ওই বৃহত্তম সংখ্যা দ্বারা এটাকে ভাগ করে দেখবো 2 ভাগশেষ আছে, এটাকে ভাগ করবো দেখবো 2 ভাগশেষ আছে, এটাকে ভাগ করবো দেখবো 2 ভাগশেষ আছে। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এক বা একাধিক সংখ্যা যদি অবশিষ্ট থাকে, তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো থেকে ওই এক বা একাধিক সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে বিয়োগফলগুলো বের হবে, ওই বিয়োগফলগুলোর গসাগু করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। যে সংখ্যা দ্বারা এই প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ থাকবে, মানে যে সংখ্যাটা আছে ওটাই ভাগশেষ থাকবে। একইভাবে যদি এরকম লসাগুর ক্ষেত্রে একটি সংখ্যা অবশিষ্ট থাকে, এরকম লসাগুর ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে, বা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলোর আগে লসাগু করতে হবে, করে ওই একটি সংখ্যা যোগ করে দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আমি আবারও বলছি, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে,
এখানে যেমন বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা সংখ্যা 2 অবশিষ্ট আছে, সেই ক্ষেত্রে আমরা একটা সংখ্যা অবশিষ্ট থাকলেও বিয়োগ করব, একাধিক সংখ্যা অবশিষ্ট থাকলেও বিয়োগ করব। বিয়োগ করার পরে যে বিয়োগফল বের হবে তাদের গসাগু করব, ওই গসাগুটাই বৃহত্তম সংখ্যা হবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। লসাগুর ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে প্রথমত প্রদত্ত সংখ্যাগুলোর আগে লসাগু করতে হবে। লসাগু যা বের হবে ওর সাথে ওই একটি অবশিষ্ট সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তবে একাধিক সংখ্যা যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে নিয়ম একটু ভিন্ন। এক বা একাধিক সংখ্যা যদি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে অবশিষ্ট থাকে তাহলে প্রদত্ত সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, যাদের বিয়োগফল একই হবে। তারপর প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করতে হবে, লসাগু যেটা বের হবে সেখান থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। তার মানে একাধিক সংখ্যা অবশিষ্ট থাকলে, একাধিক সংখ্যা যদি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে অবশিষ্ট থাকে তাহলে 2 বার বিয়োগ করতে হবে। প্রদত্ত সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, তারপর প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করতে হবে, সেখান থেকে ওই বিয়োগফল বিয়োগ করতে হবে। ঠিক আছে, অঙ্ক করলেই বুঝতে পারবো। সামনের দিকে আগে অগ্রসর হই। এটা দেখো, তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে একটি সংখ্যা অবশিষ্ট আছে, এখানে আমরা প্রদত্ত সংখ্যাগুলো থেকে অবশিষ্ট সংখ্যাটা বিয়োগ করব। লেখো এখানে 137 বিয়োগ 2 সমান 135, তারপর 212 বিয়োগ 2 সমান 210, তারপর হচ্ছে 452 বিয়োগ হচ্ছে 2 সমান 450। এই যে বিয়োগ ফলগুলো যে পাইলাম, এই বিয়োগ ফলগুলোর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 135, 210 ও 450 এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে গসাগু করো, 1 3 5 2 1 0 4 5 0। গসাগু মানে সবার মধ্যে ভাগ যেতে হবে। তাহলে সবার মধ্যে ভাগ যে এরকম মৌলিক সংখ্যা 2 কিন্তু হবে না, কারণ এখানে বিজোড় সংখ্যা আছে। তাহলে 3 দ্বারা চেষ্টা করব, 3 দ্বারা যায়, এটা যোগ করলে 9 হয়। এই যে 5 আর 3 8 আর 1 9, তার মানে ভাগ যাবে 4 বার, এটা 5, এটা যায় 70 বার। 3 7 21 আর 0, 4 1 4, 3 5 15 0, আবার যায়। 2 তো যাবেই না, কারণ একটার মধ্যে যাচ্ছে না। গসাগু মানে সবার মধ্যেই ভাগ যেতে হয়, তাহলে 3 দ্বারা যাবে। 3 দ্বারা ভাগ করলে হয় অর্থাৎ কত, 3 15 45। 3 দ্বারা ভাগ করলে এখানে মনে হয় একটু মিস্টেক করলাম, এটা তো যাবে না, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা 50 5 দ্বারা দিব, 4 3 5 15, 3 7 21। আচ্ছা 5 দ্বারা দিই, 5 দ্বারা দিলে এখানে কত হয়, 5 দ্বারা দিলে হয় 5 9 45, 5 14 70, 3 5 15। তাহলে আর কিন্তু যাচ্ছে না। তাহলে গসাগু সমান 15 কিন্তু। তোমরা অ্যান্সার যে কত দিচ্ছ আমি জানি না, 3 গুণন 5। গসাগু মানে সবার মধ্যে যেতে হবে। 15 হয়েছিল, অনেকের 45 হয়েছে। 45 অ্যান্সার হবে না, 45 অ্যান্সার হবে না, 15 অ্যান্সার হবে। পঁয়তাল্লিশ কিভাবে হয় বাবা? 45 অ্যান্সার কিভাবে হয় আমাকে একটু বোঝাও তো। অ্যান্সার 15 অ্যান্সার, 45 হবে না। গসাগুর ক্ষেত্রে বলছিলাম যে কয়টা সংখ্যা থাকবে প্রত্যেকটি সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। গসাগুর ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন ভাগ করব সেক্ষেত্রে যে কয়টা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে 15 অ্যান্সার হবে। 8 নাম্বারটা HW থাকবে, এটা তোলা হইলে বলো। 8 নাম্বার, এই যে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমি বলছিলাম এক বা একাধিক সংখ্যা যদি অবশিষ্ট থাকে তাহলে প্রদত্ত সংখ্যাগুলো থেকে আমরা অবশিষ্ট সংখ্যাগুলো আগে বিয়োগ করব। তাহলে 126, তারপরে হচ্ছে 2 3 6 বিয়োগ হচ্ছে 5 231,
তারপরে 3 6 4 বিয়োগ হচ্ছে 7, এটা বিয়োগ করে যাওয়া হবে, তাই 7 3। ঠিক আছে না? এখন এই সংখ্যাগুলোর গসাগু করলে গসাগু যা হবে সেটাই মানে বৃহত্তম সংখ্যা হবে। এইটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, এটা নিজে নিজে করবা, এইটা নিজে নিজে করবা, ঠিক আছে? এটা এইচডব্লিউ সেম অঙ্ক। বোঝা যাচ্ছে না যাচ্ছে না একটু বলো, সঠিক বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে, ক্লিয়ার কিনা। ওকে, তাহলে এটা এইচডব্লিউ। হ্যাঁ, এরপরে এইটা শুধু গসাগু করলে হয়ে যাবে। একটি আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, সর্বাধিক কোন সাইজের? এইটা সর্বাধিক কথা বলা আছে, এর মানে হচ্ছে গসাগু, এটা বাদ। এরপরে কোন ক্ষুদ্রতম সংখ্যা 18, 24, 30 এবং 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য? কোন ক্ষুদ্রতম সংখ্যাটা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে কি করতে হয় বাবা বলেন তো? ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু হয় না গসাগু হয়? একটু বলবেন। ক্ষুদ্রতম সংখ্যা থাকলে কি হয় বলেন? তাহলে এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে এমন একটা সংখ্যা নির্ণয় করব যে সংখ্যাটি 18, 24, 30 এবং 36 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে তো আমরা জানি যে লসাগু করলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি যে 18, 24, 30 আর হচ্ছে 36 এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তাহলে 18, 24, 30 এবং 36 লসাগুর ক্ষেত্রে তো সমস্যা নাই, তোমরা গসাগুটাকে লসাগুর মতো করে ফেলছিলে, এই জন্য 45 হয়েছিল। লসাগুর ক্ষেত্রে যে কয়টা সংখ্যাই থাকুক না কেন কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়, এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তো এখানে সংখ্যা আছে 4টা, এই 4টা সংখ্যার কমপক্ষে দুইটার মধ্যে গেলেই হবে, 4টা গেলে তো আরো ভালো। তো সবগুলো যেহেতু জোড় সংখ্যা, তাহলে জোড় মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করব। তাহলে 9 2 18, 12 2 24, 15 2 30, 18 2 36 আবার যায়, কমপক্ষে দুইটার মধ্যে গেলেই হলো। তাহলে 3 দ্বারা দিলে সবার মধ্যেই যায়, আমি 3 দ্বারাই দেবো, পরে 2 দিব। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18 আবার যায়, 3 দ্বারাও যায় 2 দ্বারাও যায়। তাহলে 2 দ্বারা যদি দেই তাহলে 3 যা আছে তাই, 2 2 4, 5 যা আছে তাই, 3 2 6 আবার যায় 3 দ্বারা। তাহলে এই যে 3 1 কে 3, 2 যা আছে তাই, 5 যা আছে তাই, 3 1 কে 3। এখানে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যার কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায় এরকম কোনো সংখ্যা নাই। যদি না থাকে ওই সংখ্যাগুলোর গুণফলই হবে লসাগু। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই লসাগু হবে। তাহলে আমরা বলতে পারি অতএব লসাগু সমান এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে 2 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5। অনেকে অ্যান্সার দিয়ে দিছো, যেটা সঠিক অ্যান্সার সেটাই দিচ্ছি আমি, এই জন্য এটা সরাসরি লিখে দিলাম 360। অতএব ক্ষুদ্রতম সংখ্যা তুলে নাও, আর বেশি সময় লাগবে না, খুব কম সংখ্যক অঙ্ক আছে। 210 হবে না বাবা, 36 কেন, 360 অ্যান্সার। ক্লিয়ার? আর 4টা অঙ্ক আছে, মেবি খুব তাড়াতাড়ি শেষ হবে। অঙ্ক বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? হইলে বলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার?
এই যে দেখো, ভালো করে খেয়াল করো এই অঙ্কটা, তোমাদের পছন্দের পিঙ্ক কালার দিয়ে দিলাম না। আমি বলছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে, ভালো করে শোনো, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর আগে লসাগু করতে হবে। লসাগু যত হবে সেই লসাগুর সাথে ওই অবশিষ্ট সংখ্যাটা যোগ করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আমি আবারও বলছি, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যদি এক বা একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে, এক বা একাধিক সংখ্যা অবশিষ্ট থাকলে গসাগুর ক্ষেত্রে একটাই নিয়ম, প্রদত্ত সংখ্যাগুলো থেকে অবশিষ্ট সংখ্যাগুলো বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। আর লসাগুর ক্ষেত্রে যদি একটি মাত্র সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে প্রথমত প্রদত্ত সংখ্যাগুলোর আগে লসাগু করতে হবে, লসাগু যত হবে সেই লসাগুর সাথে ওই অবশিষ্ট সংখ্যাটি যোগ করতে হবে, তাহলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা আছে আগে একটা দ্বারাই বোঝাই। তাহলে এখানে দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এখানে 6, 16, 24, 32 এবং 40 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। কোন সংখ্যাকে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা বের করতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটি সংখ্যা অবশিষ্ট আছে। আমি বলছিলাম একটি সংখ্যা অবশিষ্ট থাকলে আমরা কি করব, প্রদত্ত সংখ্যা যেগুলো আছে এগুলোর আগে লসাগু করব, করার পরে ওই অবশিষ্ট সংখ্যা যোগ করব, যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো লেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যেহেতু যোগ করবো তাহলে বেশি, 16, 24, 32 ও 40-এর লসাগু থেকে লসাগু থেকে 6 বেশি। তাহলে আমি কি বলছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একটি সংখ্যা অবশিষ্ট থাকলে প্রথমত আগে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু হবে, তারপরে ওই অবশিষ্ট সংখ্যা যোগ হবে। তাহলে দেখো, তাহলে প্রদত্ত সংখ্যাগুলো ছিল 16, 24, 32 আর একটা হচ্ছে 40। আমাকে একটু হেল্প করবা, লসাগু মানে তোমাদের শিখাই দিছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন লসাগু করবা তখন এখানে যে কয়টা সংখ্যাই থাকুক না কেন কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এটা 8, এটা 12, এটা 16, এটা 20, আবার যায় 2 দ্বারা করলে 4, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 10 দুগুণ 20, আবার যায় 2 দ্বারাই যায়, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আবার যায়। লসাগু মানে কমপক্ষে দুইটার মধ্যে গেলেই হবে, তাহলে আবার 2 দ্বারা যায়, তাহলে 2 একে 2, 3 যা আছে তাই, 2 দুগুণ 4, এটা 5 যা আছে তাই। অতএব লসাগু সমান, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল লসাগু। তাহলে লসাগু করলে কত হবে, 2 গুণন 2 গুণন 2, 2 আছে কয়টা, 5টা, একটু সাজায় লিখলাম আর কি। দেখো তো গুণ করলে কত হয়, 32 আর 15, 32 আর 15 গুণ করে কত হয়, 480 হয়। সত্যি? আচ্ছা আমি একটু গুণ করি, ভুলে গেছি তো। 5 দুগুণ 10, 3 5 15, 16, 2 3, আচ্ছা 480 হয়েছে। এই 480 এটা হলো লসাগু। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, এই লসাগুর থেকেও 6 বেশি। তাহলে লেখো অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 480 যোগ 6, 486। একটা স্টার চিহ্ন দিয়ে রাখো, এরপরে অঙ্ক আর আবার ভিন্ন নিয়মে একটু স্টার। থ্যাংক ইউ, অনেক ভালো অঙ্ক পাচ্ছ তোমরা। আমার মাথায় তো চুল শেষ হয়ে গেছে রে। আস্তাগফিরুল্লাহ।
ওকে, 486 আর 2-3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে মেবি। এইটার সাথে এইটা মিল আছে, দেখো এই যে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটাও, আমি এই জন্য স্টার চিহ্ন দিয়ে দিই, বেশি করে স্টার দাও। দেখো বুঝলাম, লসাগুর ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলোর আগে লসাগু করব, করার পরে যে লসাগুটা বের হবে সেই লসাগুর সাথে ওই অবশিষ্ট সংখ্যাটি যোগ করব। কিন্তু যদি একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে, দেখো একাধিক সংখ্যা অবশিষ্ট আছে, তাহলে প্রদত্ত সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো আগে বিয়োগ করে নিতে হবে। সবার বিয়োগফল একই হবে, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করলে বিয়োগফল সবার একই হবে, এক হোক যা হোক ওটা পরের কথা। প্রথমে আগে এই প্রদত্ত সংখ্যা থেকে এই অবশিষ্ট সংখ্যাগুলো বিয়োগ করব, করার পরে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করব, প্রথম সংখ্যাগুলোর লসাগু করব। লসাগু যত বের হবে এই লসাগু থেকে ওই বিয়োগফলটা বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। আমি আবারও বলছি, যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো থেকে অবশিষ্ট সংখ্যাগুলো আগে বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখব বিয়োগফল সবারই একই হয়েছে এবং এক হবেই, তারপর আমরা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করব। লসাগু যত হবে সেই লসাগু থেকে ওই বিয়োগফলগুলোর যে কোনো একটা বিয়োগফল বিয়োগ করলেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। দেখো এখানে তাকালেই বুঝতে পারবা, দেখো এখানে 12 বিয়োগ 6 মানে হচ্ছে 6, আবার দ্বিতীয় সংখ্যা আছে 18 বিয়োগ হচ্ছে 12 সমান হচ্ছে 6, আবার হচ্ছে 30 বিয়োগ হচ্ছে 24 সমান হচ্ছে 6। আমি বলছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে আমরা প্রথমত প্রদত্ত সংখ্যাগুলো কি করব, এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে অবশিষ্ট সংখ্যা বিয়োগ করব যাতে বিয়োগফল একই হবে, একই হয়েছে। এখন আমরা এই প্রদত্ত সংখ্যাগুলোরই লসাগু করব। লসাগু যত হবে সেখান থেকে এই একটা বিয়োগফল বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 12, 18 ও 30-এর লসাগু থেকে কত বেশি, সরি লসাগু থেকে 6 কম, যেহেতু বিয়োগ হবে তাহলে কম হবে। এখানে কথা কি ক্লিয়ার? 174 অ্যান্সার একজন দিয়েছে, থ্যাংক ইউ। 24 না 174 হবে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা লিখতে পারি এরকম, কালারটা চেঞ্জ করি, 12, 18 আর হচ্ছে 30 লসাগু করব। 2 দ্বারা ভাগ করলে 6 বার যায়, তারপরে এটা হচ্ছে 9 বার যায়, এটা হচ্ছে 15 বার যায়, আবার দিব 3 দ্বারা, তাহলে 3 2 6, 3 3 নয়, 3 5 15 আর যায় না। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 5, 180, তাই না? তাহলে লসাগু যা বের হয়েছে সেখান থেকে এই বিয়োগফলের একটা বিয়োগফল বিয়োগ করে দেবো। অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান 180 বিয়োগ হচ্ছে 6 মানে 174। গুড। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে কি করতে হয় বলো তো? যোগ করতে হয়। একাধিক তাহলে কি করতে হয় আমরা বলছিলাম, এই অঙ্কটা কি করে দিতে হবে, 4টি ঘন্টা একত্রে বেজে পরে 5, 7, 12 এবং 15 মিনিট অন্তর বাজতে লাগলো, ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো একসাথে বাজবে? আশা করি এটা করে দিতে হবে না, লসাগু হবে, ন্যূনতম ক্ষুদ্রতম অন্তর এইগুলো থাকলে লসাগু হয়, লসাগু করবা। তারপর এইটা, এই অঙ্কটা পারলে সবই পারবা। একটু খেয়াল করো তো বাবা, এখান থেকে শুরু এই পর্যন্ত আগে দেখো,
বলছে কতগুলো চারা গাছ প্রতি সারিতে 3, 5, 6, 8, 10 ও 15টি করে লাগালে প্রতিবার 2টি চারা বাকি থাকে। 2টা কথাই বলা নাই, এখানে শুধু 2 এরকম করে দেওয়া আছে, মানে দেওয়া নাই, 2 কথাই লেখা আছে। তাহলে চারা গাছের ন্যূনতম সংখ্যা কয়টি? ন্যূনতম কথা থাকলে কি হয়, লসাগু না গসাগু? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি করতে হবে, লসাগু করতে হবে না গসাগু করতে হবে? বলছে যে কতগুলো চারা গাছ প্রতি সারিতে 3টা, 5টা, 6টা, 8টা, 10টা, 15টা করে লাগালে প্রতিবার 2টা করে চারা গাছ বাকি থাকে, প্রতিবার 2টা করে বাকি থাকে। ন্যূনতম চারা গাছের সংখ্যা কত? ন্যূনতম, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, এই কথাগুলো বলা থাকলে লসাগু করতে হয়। তাহলে লসাগুর ক্ষেত্রে একটি সংখ্যা অবশিষ্ট থাকলে লসাগু করে যোগ করতে হয়। তাহলে আমাদের কিন্তু এই একটা সংখ্যাই অবশিষ্ট আছে। তাহলে ন্যূনতম থাকার জন্য এই সংখ্যাগুলো লসাগু করব এবং একটি সংখ্যা অবশিষ্ট থাকার জন্য এই লসাগুর সাথে ওই 2 যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, লসাগু করে 2 কি করব? যোগ না বিয়োগ? লসাগু করে কি করব বলো? যোগ। লেখো, চারা গাছের সংখ্যা হবে সংখ্যা হবে 3, 5, 6, 8, 10 ও 15 এর লসাগু থেকে 2 বেশি। দেখো, বোঝার কথা। থ্যাংক ইউ, যোগ লেখছো অনেকেই। তাহলে 3, 5, 6, 8, 10 আর একটা হচ্ছে 15 লসাগু। কমপক্ষে 2টার মধ্যে গেলেই হলো। তাহলে 3 যা আছে তাই, 5 যা আছে তাই, 3 2 6, 4, 5, 15 যা আছে তাই। আবার 3 দ্বারা যায়, 3 1 3, 5 যা আছে তাই, 3 1 3, 4 যা আছে তাই, 5 1 5, 3 5 15, আবার যায় 5। 1 যা আছে তাই, 5 1 5, 1 যা আছে তাই, 4 1 4, 4 যা আছে তাই, 5 1 5, 5 1 5। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণ 5 গুণন 4, 120। এর সাথে যোগ হবে 2। লেখো, অতএব চারা গাছের সংখ্যা সমান 120 যোগ 2টি সমান হচ্ছে 122টি। আর একটা অঙ্ক আছে, বলে দিব আর করে দিব না, এটাই আপাতত শেষ অঙ্ক হবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, আমি একটু খালি বলে দিই। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে যোগফল এই 15, 18, 20, 24 এবং 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যোগফল কথা বলা থাকলে, প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করলেই হয়ে যাবে। মানে এই যোগফল মানে যোগের সংখ্যাটা বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। আমি আবারও বলছি, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যোগ কথা বলা থাকলে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করে ওই সংখ্যাটা বিয়োগ করলেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। মানে এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের লসাগু করবা, যোগ কথা বলার জন্য এই লসাগু থেকে এই সংখ্যাটা বাদ দিবা, বাদ দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আর যদি এখানে বিয়োগ থাকতো তাহলে যোগ করতে হতো, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আর নাই বাবা, অনেক অঙ্ক করাইছি। আমি আবারও বলি, এখানে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি যোগ কথা বলা থাকে তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করে বিয়োগ করব। যদি বিয়োগ কথা লেখা থাকে তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করে যোগ করব। যদি গুণ থাকে ভাগ করবো, ভাগ থাকলে গুণ করব। এই পর্যন্ত অঙ্ক যদি তোমরা কেউ ভালো করে যাও, বৃত্তিতে আশা করি কোনো সমস্যা হবে না। এটা আর একটা অধ্যায়, এটা আজকে আর হবে না, কারণ কাল সকালে আমার আবার ক্লাস আছে, আসতে হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।